দুর্নীতির আখড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে। পরিচ্ছন্নতা উপকরণ কিনতে বিল ২১ লাখ টাকা, অস্তিত্বহীন ঠিকাদার আর বিপুল অর্থ লোপাটের প্রমাণ। একটা রেট বললাম না, 50,000-এর উপরে তো যাবে। 650 টাকা, 5,000, 6,000, 7,000, 8,000 আছে। 6,000 টাকা দিয়ে কিনে হচ্ছে, এটা মার্কেট প্রাইস 800 টাকা। আপনার কেমন লাগবে তখন? তখন তো এই যে আপনার পাশের প্রিন্টারটাই। জি জি জি। বিশ্ব বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ধ্বংসের আগে সঠিক পথ ধরার আহ্বান। It's a choice. It's not somebody beating on your head to do things differently. Nobody is beating on anybody's head. বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভীর। বললেন সরকারি বিভাগে নৈরাজ্যকারীরা দলের কেউ নয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সমুদ্রে বর্জ্য ফেলতে কক্সবাজারের সৈকতে রাতারাতি খাল কেটেছে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ঘটনা জানাজানির পর নড়ে চড়ে বসেছে স্থানীয় এলাকা প্রায় 20 দিন ধরে ডুবা সারাগাম বান্ধনের কারণে আজ পানি বোর্ড এবং আমাদের পৌরসভার যিনি এক্সেন আছেন ওনাকে নিয়ে আমরা কাজ করছি যে কিভাবে একটি ভালো সলিউশন করা যায়। পারমাণবিক চুক্তিতে ইরানকে রাজি করাতে যুক্তরাষ্ট্রের গোপন তৎপরতা, আলোচনার টেবিলে ফেরাতে দেয়া হচ্ছে নানান লোভনীয় প্রস্তাব। সিএনএন-এর অনুসন্ধান। সবাইকে আমন্ত্রণ। দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ফয়সল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিত্য জরুরি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে। কনজারভেন্সি গুডস নামে পরিচিত এসব পণ্য কিনতে কোনো ক্ষেত্রে দাম দেখানো হয়েছে 6 থেকে 7 গুণ পর্যন্ত। টয়লেট ক্লিনার সহ পরিচ্ছন্নতা উপকরণ কিনে রেল পশ্চিমাঞ্চল বিল করেছে 21 লাখ টাকা। ট্রেন ধোয়ার ব্রাশ, ডিটারজেন্ট, ন্যাকড়া কিনতে খরচ দেখানো হয়েছে 8,82,000 টাকা। কিন্তু আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। সরেজমিন ঘুরে দেখা গেছে যে ঠিকানা থেকে ঠিকাদার মাল সরবরাহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে, সেখানে ওই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। ইসমাইল হোসেন জনি এবং তারেক মাহমুদ রাসেলের ক্যামেরায় আখলাকুস সাফার অনুসন্ধান। রাজশাহী রেলওয়ে স্টেশনে চলছে ট্রেন ধোয়ার কাজ। শুনতে অবাক লাগবে, এই ডিটারজেন্ট, ব্রাশ আর ন্যাকড়া 4,82,000 টাকায় কিনেছে রেল। আলাদা একটি টেন্ডারে কনজারভেন্সি গুডস নামে কেনা হয় টয়লেট ক্লিনার, মপ সহ 6টি আইটেম। এক্ষেত্রে বিল করা হয়েছে 20,95,000 টাকা। কোনোটির দাম বেশি দেখানো হয়েছে 5 গুণ পর্যন্ত। বছরের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার এন্টারপ্রাইজকে প্রত্যয়নও দিয়েছে রেলওয়ে। ঠিকানা ধরে রাজশাহীর আরডিএ মার্কেটের ওই 50 নম্বর দোকানের খোঁজে টিম যমুনা। ঠিকানায় এসে দেখা যাচ্ছে এটি একটি মশলার দোকান এবং বেশ 4-5 বছর ধরেই এখানে মশলা বিক্রি। এটা কি পাইকারি? এটা তো 20 বছর ধরে গুডাউন করে আছে। এই লোক তো নাই, এই লোক তো মুরব্বি মারা গেছে বহুদিন আগে, উনি তো ভাড়া নিছে। এটা তো ওনার গুডাউন। এই দোকানের ঠিকানা দিয়ে তো রেলের মাল সাপ্লাই হয়েছে। বলতে চাচ্ছি না যে আমি এখন যদি অডিট এসে আপনার কাছে পাবো না, আমি বলতে পারবো না। আমি তো দোকান ভাড়া নিয়েছি, এটা আর এই ধরনের মাল দোকান বিক্রি হয় না কোনোদিন। আমরা মশলা ব্যবসা আজীবন মশলা খেলে। অস্তিত্ব খুঁজে না পাওয়া আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আবিদ ট্রেডার্স। প্রত্যয়ন অনুযায়ী রেলকে স্টিল রেক সরবরাহ করেছিল তারা। যেখান থেকে বানানো হয় সেই মার্কেটেই যাচাই করতে চাই আমরা। ওই যে আপনাকে একটা রেট বললাম না, 50,000-এর উপরে তো যাবে না। দুইটা 6,30,000 টাকা হয়। তো টাকা কীভাবে হবে? এই যে এরকম এটা 4 মিলি আর একটা আছে 5 মিলি অ্যাঙ্গেল, তাও তো আপনার 35। এই যে আবিদ ট্রেডার্স আপনাদের এই মার্কেটের ঠিকানা দিয়ে এই কাজ করে রেলের থেকে এই টাকাগুলো উঠে নিচ্ছে।
আবেদ ট্রেডার্সকে তো চিন্তা করলাম না, এই মার্কেটে আবেদ ট্রেডার্স কে আছে? আবেদ ট্রেডার্সও নাই এই মার্কেটে, তাহলে কারা করলো এই কাজ? এই টোনারের বাজার মূল্য আপনি আমি কিনতে গেলে 600 থেকে 800 টাকা ম্যাক্সিমাম, আর সেখানে এক একটি টোনার বাংলাদেশ রেলওয়ের কিনতে লাগে 5190 টাকা। এ কী করে সম্ভব? এর মধ্যে আছে ভ্যাট, ট্যাক্স আর ঠিকাদারের কমিশন। অনলাইনে যাচাই করেও দেখা যায় দাম বেশি দেখানো হয়েছে কয়েক গুণ। 600 টাকা জিনিস নিয়ে যাচ্ছে, 450 টাকা 550 টাকা আমরা দিচ্ছি। তারপরে ওদের যেটা সেটা ওরা আর ওদের ইয়েতে জানে, কারণ আমরা জানি যে এই 650 টাকা টোনার ওরা 5000, 6000, 7000, 8000 বেচে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের রুমেও আছে এমনই একটি প্রিন্টার। 6000 টাকা দিয়ে কিনে হয়েছে, এটা মার্কেট প্রাইস 800 টাকা। আপনার কেমন লাগতে পারে? তখন তো এই যে আপনার পাশের প্রিন্টারটাই, জি জি জি, এটাই হয়েছে রেলে 500 টাকা জিনিস হয়তো ট্যাগ ভ্যাট ইয়াতে দিয়ে ম্যাক্সিমাম কত 800 টাকা তো 900 টাকা ম্যাক্সিমাম। হ্যাঁ, ইট ডাজ নট মিন ইট উইল গো টু আপ টু 5000। জিএম এর রুমেই ছিলেন সরঞ্জাম নিয়ন্ত্রক রাশেদ ইবনে আকবর। তিনি উল্টো সাফাই গাইলেন ঠিকাদারদের। যেটা অরিজিনাল আপনি ইসের সার্চ দিয়ে দেখেন ওই 5000 টাকাই দাম। কথাটা বুঝছেন? এখন তো অনেকে বলবে, কিন্তু এখন অনেকে বলবে যে আমি অনেক কম দামে করি, তখন তারা করে নিয়েছে। বেশি দামে পরিচ্ছন্নতা উপকরণ আর স্টিল রেক সরবরাহ করা দুই ঠিকাদারি প্রতিষ্ঠান SM এন্টারপ্রাইজ ও আবিদ ট্রেডার্সের মালিক আবার একই ব্যক্তি, নাম পলাশ। পলাশ ভদ্রলোককে চিনি না? চিনি। সে কত বছর ধরে কাজ করে? অনেক বছর, 6-7 বছর আছে। একই ব্যক্তি, সে দুই জায়গায় দুই ঠিকানা দিয়েছে, এবং আপনার পাশের রুমে তার বাবা বসে আছেন। প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া স্টেশনের পাশে শেরউইল কলোনি, সেখানে নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব। খোঁজ খবর করে সাক্ষাৎ পাওয়া গেল পলাশের বাবা আর ম্যানেজারের। তো এটা তো বিল হয়ে গেছে অলরেডি, চেক করে। কিন্তু এই কাজ আমরা করি না। দোকান অথবা ঠিকানা আছে কিনা লাইসেন্সের এগেইনস্টে? লাইসেন্সের এগেইনস্টে না, বাসার ঠিকানাটাই ঠিকানা। এটা আমি সাপ্লাই দিয়েছিলাম হুইল পাউডার 73 কেজি, 188 টাকা আমার দেওয়া রেট আর কি, ঠিকাদারি। সম্প্রতি প্রকাশ হওয়া অডিট প্রতিবেদনে বলা হয় 2020-21 অর্থ বছরে 3000 টাকার সিসি ক্যামেরা কেনা হয় 22,500 টাকায়, 1200 টাকার পানির ফিল্টারের রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3500 করে, 61,000 টাকার ফটোকপি মেশিন কেনা হয় 1,44,980 টাকা দিয়ে, 55,000 টাকার প্রজেক্টর কেনা হয় 99,500 টাকায়, 91,000 টাকার এসি 1,85,000 টাকা, আর 28,000 টাকার স্ক্যানার মেশিন কেনা হয় 37,000-এ। এখনকার মার্কেট প্রাইস হচ্ছে 850 টাকা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে উল্টো অডিটেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিম রেলের কর্মকর্তারা। 6500 এইটাই যদি আপনি ধরেন ডুপ্লিকেট কেনেন, আপনি যেটা বলতেছেন বাজারে 800-1000 টাকা পাবেন। তাহলে অডিট কি তাহলে ওই যে ডুপ্লিকেটটাকে ধরছে? ওরা অনেক সময় কি করে, ওই তাৎক্ষণিকভাবে বাজারে যায়, তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় কোথায় ডুপ্লিকেট তাদের হয়তো নলেজও থাকে না। ওদের কাজটা হচ্ছে এই যে একটা ডিপার্টমেন্টকে প্রেশারে ফেলা দেওয়া, যেন আমরা প্রেশারে ফেলে সঠিক কাজটা করি। ওই এক বছরই চাহিদার বাইরে 1,28,90,000 টাকার অতিরিক্ত মালামাল কেনা হয়, যা উল্লেখ করা হয়েছে অডিট রিপোর্টে। এমনকি আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরীক্ষা দল। বাজার মূল্যের চাইতে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা রেলের জন্য নতুন কিছু নয়। প্রতি বছরই এই ধরনের কেনাকাটা হয়, কোনোটা অডিটে ধরা পড়ে, কোনোটা ধরাই পড়ে না। আর যেসব অডিটে ধরা পড়ে সেগুলোরও কোনো দৃষ্টান্তমূলক সাজাও হয় না, যে জন্য নজিরও সৃষ্টি হয় না। এই কেনাকাটার দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য দরকার পদ্ধতিগত সংস্কার, নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদিহিতা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। 5ই আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডে এর আয়োজন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনের পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। এই বছরের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হল
সামাজিক ব্যবসা। বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানান খাতে বৈষম্য এবং সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতেই এই time to go through the healthcare issues that we are trying to struggle, addressing not for Bangladesh. Today we see is for the whole world. No country successfully has resolved that issue, healthcare for everybody. So that's a challenging area that we have to tackle, and we can tackle. And this will be something that would be detailing out in the sessions. I'm sure we'll be talking about it. আয়কর বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী সুবিধাবাদী গোষ্ঠী এবং চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রিজভী আহমেদ জানান, নিজেদের ফায়দা লোটার জন্য অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। যেসব বিষয়ে দলের হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা নেই। রিজভী বলেন, সাবেক সিইসি হাবিবুল আউয়ালদের ডামি নির্বাচনের ফলেই অবৈধ দুঃশাসন এবং আইনের কবলে পড়েছিল বাংলাদেশ। ডাকাতরা দখল করেছিল রাষ্ট্র ক্ষমতা। ফ্যাসিবাদী আমল যেন আর দেশে ফিরে না আসে, সেই প্রত্যাশার কথাও বলেন রিজভী আহমেদ। আহ্বান জানান যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের। ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার 3 দিনের রিমান্ড শেষে আজ তোলা হচ্ছে আদালতে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে আবারও রিমান্ড চাইতে পারে পুলিশ, কি তথ্য আছে একটু বিস্তারিত জানাবেন? ফয়সাল তুতুমিন, আপনি ঠিকই বলেছেন, আবারও রিমান্ড চাওয়া হবে এবং পুলিশ এরই মধ্যে রিমান্ডের 10 দিনের রিমান্ডের আবেদন করেছেন এবং সেই আবেদনের কপি আমরা ইতিমধ্যে দেখেছি। শেরেবাংলা নগর থানারই মামলা এবং সেই মামলায় মূলত যেই কারণে আবারও এই AKM নুরুল হুদাকে রিমান্ড চাইছে, তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, রাষ্ট্রদ্রোহিতা এবং সেই সাথে প্রতারণা, এই 3টি ধারায় অভিযোগ এনেছে পুলিশ এবং সেই কারণেই তাকে আবার 10 দিনের রিমান্ড পুলিশ চাইছে। আমরা একটু বলতে চাই যে এর আগে যে 4 দিনের রিমান্ডে ছিল সেই রিমান্ডের বিষয়ে এখানে আইনজীবী আছেন, আসামি পক্ষের আইনজীবী আছে, একটু যদি বলতেন। আবারও রিমান্ড চাইছে, আপনারা রিমান্ড, তারা রিমান্ডের কিছু কারণ দেখে যে রিমান্ডটা চেয়েছেন, উনি আয়ুষ সাহেব 4 দিন রিমান্ড শেষে আজকে আসামিকে কোর্টে প্রেরণ করছে, একটা আবেদন দিয়েছেন এবং নতুন করে 10 দিনের রিমান্ড আবেদন দিয়েছেন। উনি কারণসমূহ উল্লেখ করছেন যে আসামির প্রদানকৃত চাঞ্চল্যকর তথ্যাদি যাচাই বাছাই করা, আসামি যে তথ্যগুলো প্রদান করিয়েছেন সেইগুলো নথি সংক্রান্ত তথ্য হয়, উক্ত নথিসমূহ উদ্ধারপূর্বক যাচাই বাছাই করা, আসামি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে যেহেতু 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি পাতানো নির্বাচন ছিল, সেহেতু সেটি একটি দাপ্তরিক সংঘবদ্ধ অপরাধ, আসামির নির্দেশ অন্যান্য অফিসের সাথে যোগাযোগ করে কীভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি পাতানো নির্বাচন করে তা উদ্ঘাটনের জন্য। এবং আরেকটি, এই যে বিষয়গুলো যেগুলো আপনি পড়লেন, এগুলো কি কতটা সত্য বলে আপনারা মনে করেন এবং আপনারা কি রিমান্ডের বিরোধিতা করবেন কিনা? আবারও আমরা রিমান্ডের বিরোধিতা করবো, আমরা আসামি পক্ষের আইনজীবীরা আছি, আমরা আদালতে আছি, আদালতের এখন আমরা সময় পাইনি, আমরা বিরোধিতা করব। এবং এটা আসলে সবাই জানেন, নির্বাচন হয়ে গেলে সেইটা নিয়ে আপনারা জানেন যে এই মামলাটায় প্রথম যে ধারাগুলো ছিল সব বেইলেবল অফেন্সের। আমরা যখন বিজ্ঞ আদালতে এটা বলেছিলাম, তার 2 দিন পরে আয়ুষ সাহেব নতুন করে 3টা ধারা সংযোজন করছেন, 124-এর 406 এবং 420 প্রতারণা এবং 420-এর অর্থ আত্মসাতের বিষয়টা, রাষ্ট্রদ্রোহের ম্যাটারটা যে নিয়ে আসলেন, উনি কীভাবে নিয়ে আসলেন? ওনার তো তদন্তই শেষ হলো না, উনি 2 দিনের মাথায় 1 দিনের মাথায় আবার ধারা নতুন করে সংযোজন করলেন। বাদীকে ওনাকে আবেদন দিয়েছে কিনা আমাদের প্রশ্ন থাকে, বাদীকে নতুন করে এই ধারা সংযোজন করলেন। বাদী যখন এজাহারটা করলেন তখন তো এই ধারা বাদী দিলেন না। বাদী তো একজন পাবলিক, বাদী তো আর পুলিশ না, বাদী তো রাষ্ট্র না, বাদী তো একজন পাবলিক বাদী ছিলেন।
দিয়েছিলেন, উনি তো এই ধারাগুলো দেননি। তাহলে আইও সাহেব কীভাবে 3 দিনের মাথায় আবার একদিনের পর আমরা যখন আদালতে উপস্থাপন করলাম যে এইগুলো বেইলেবল সেকশন, তার তৎপরবর্তীতে আবার সে 25/6 সে যে 3টি ধারার আবার নতুন করে সংযোজন করলেন, এটা কতটুকু যুক্ত? অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসামি পক্ষের আইনজীবী কে এম নুরুল হুদার, এবং তারা যেমনটা বললেন যে নতুন যে 3টি ধারা সংযোজন করা হয়েছে সেই ধারাগুলো নিয়ে তারা আপত্তি তুলেছেন এবং আপত্তি করবেন, এবং সেই সাথে তারা রিমান্ডের বিরোধিতা করবেন এবং জামিন চাইবেন আবারও। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ রাব্বি। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সাবেক সিইসি নুরুল হুদার আদালতের সর্বশেষ আপডেট। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যেন স্বচ্ছ এবং সুন্দর হয় এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। এরপর তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলের নেতারা নিজেদের বক্তব্য যেরকম বলেন সেভাবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যেন দেশ এবং জাতির স্বার্থ তারা দেখতে পারেন। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফ্যাসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। প্রশাসনের ফিটনেস এবং নিরপেক্ষতা প্রমাণে অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌর নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি। নূর বলেন, সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। জানান, আগামী নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার, কারণ এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে না দিনের বেলায় বিরোধী দল ধরেন ভিন্ন মতের লোকজনকে কেন্দ্র ছাড়া করে নির্দিষ্ট দলের লোকের পক্ষে সিল মারে, সেটা তো আমরা বুঝতেছি না। স্থানীয় নির্বাচনের অন্তত 2-1টি ধাপের নির্বাচন সরকারকে করে প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে হবে। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি এমন অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বলেন, ক্ষমতায় থাকলেও বর্তমান সরকারের কোনো কর্তৃত্ব নেই। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি কেন্দ্র করে কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মঞ্জু বলেন, অনেক দলই ভাবছে দেশের চলমান অস্থিরতা নির্বাচনের মাধ্যমে সমাধান করা সম্ভব, তবে এমন ভাবনার বাস্তবে যৌক্তিকতা নেই। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ না হলে দেশের স্থিতিশীলতা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচিও ঘোষণা করা হয় দলটির পক্ষ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা আছে। আমরা বলেছি যে এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে, এখনো চাঁদাবাজি হচ্ছে, এখনো নানা দখল সত্ত্ব হচ্ছে। মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্থা এবং মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সাভারের আশুলিয়া থানা নিশ্চিন্তপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 23 জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারীর দাড়ি ধরে হেনস্থা এবং মারধর করে নাসিম। এই ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। এদিকে হেনস্থা ও মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। এরপর থেকে আত্মগোপনে ছিলেন নাসিম।
পরীক্ষা কেন্দ্রে দেরিতে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে উপদেষ্টা বলেন, মানবিক বিবেচনায় শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই পরীক্ষার থেকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। জানা গেছে, রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী পরীক্ষা শুরুর প্রায় 1.5 ঘন্টা পর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছান। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, মেয়েটির বাবা নেই, সকালে তার মা স্ট্রোক করেন, পুরো পরিবারের কেউ ছিল না তার দায়িত্ব নেয়ার। তাই মেয়েটি মাকে নিয়ে হাসপাতালে ছুটে যান। সেখান থেকে দৌড়ে এসে পরীক্ষা দিতে এসেও হলে ঢুকতে পারেননি। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। কক্সবাজার সৈকতের রাতের আধারে কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরি করেছে 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। আর এই ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে। খালটি দিয়ে বর্জ্য গিয়ে মিশছে সাগরে। বিব্রত হচ্ছেন পর্যটক এবং স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন সহ অন্যান্য সেবা সংস্থাগুলো। সপ্তাহ 3 ধরে হঠাৎ দেখা যাচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে তৈরি করা এই কৃত্রিম খাল। স্থানীয়দের অভিযোগ, 50 থেকে 60 বছর ধরে হোটেল মোটেল জোনের ময়লা পানি ডিভাইন ইকো রিসোর্টের পেছনের ছড়া দিয়ে এবং প্যাসিফিক বিচ লাউঞ্জের ক্যাফের সামনের অংশ দিয়ে সাগরে গিয়ে মিশত। ছড়াটিতে বাদ দিয়ে বালিয়াড়ি কেটে রাতের আধারে তৈরি করা হয় কৃত্রিম খাল। হঠাৎ করিয়া না ওরা এবছর বন্ধ করিয়া না আমার সব জায়গা বেক এলাকা বেক ডুবাইয়া না আজ প্রায় 20 দিন ধরে ডুবা। সরাগাম বান্ধনের কারণে আজ তোমার ক্ষতি হয়ে যায়। সরান না বান্ধিত আজ ইন্দি পানি নচলিত। পর্যটকরা বলে আর কি এগুলো কিসের পানি আসে এখান থেকে? আমরা বলি এখানে নালা নদীর পানি আসে। এই খাল দিয়ে ময়লা আবর্জনা সরাসরি সাগরে গিয়ে পড়ায় বিব্রত পরিস্থিতিতে পড়ছেন পর্যটকরা। নিজেদের রিসোর্ট এবং রেস্টুরেন্ট রক্ষায় এমন কাজ করছেন বলে স্বীকার করছেন অভিযুক্তরা। এখানে পানি প্রতিবন্ধক করার কোনো প্রশ্ন আসতেছে না। এখানে আমি আমার যে প্লট আছে প্লটের সামনের জায়গাটাকে প্রটেকশন দেওয়ার চেষ্টা করেছি মাত্র। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এটা আসলে ড্রেনের মতো হয়ে গেছে, তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রাকৃতিকভাবে হয়নি। এখানে হয়তো রাতের আধারে কেউ এটা করে থাকতে পারে। প্রাকৃতিকভাবে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে বাঁধ তৈরির পর কৃত্রিম খাল খননের ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থা। সাগরে গিয়ে নোংরা পানি না পড়ে সেজন্য ইতিমধ্যে আমরা পানি বোর্ড এবং আমাদের পৌরসভার যিনি এক্সেন আছেন ওনাকে নিয়ে আমরা কাজ করছি যে কিভাবে একটি ভালো সলিউশন করা যায় এবং ড্রেনেজের সাথে সংযোগ করে দেওয়া যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। বিমানটি বাংলাদেশ সময় সকাল 8:38 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের পরপরই প্রায় 2500 ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার বিষয়টি ফ্লাইট নিয়ন্ত্রণ কক্ষকে জানান এবং দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় সকাল 8:59 সম্পূর্ণ নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে এবং BA-14 নম্বরে পার্ক করা হয়। এই ফ্লাইটে মোট 154 জন যাত্রী এবং 7 জন ক্রু ছিলেন। তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়েছে যে বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদ ও সুস্থ আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। বাগেরহাটের মোংলায় এক কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে আরেকটি কার্গো জাহাজ। ভোরে মোংলা এবং পশুর নদীর ত্রিমোহনায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত জাহাজ MV মিজান 1-এর নাবিক জানান, ভারতের কলকাতা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ বসুন্ধরা ঘাটে যাচ্ছিল জাহাজটি। মোংলা বন্দরে যাত্রা বিরতি নেওয়ার সময় MV আলম গুলশান 2 জাহাজ অ্যাঙ্কর করে রাখা MV মিজানকে ধাক্কা দেয়। এতে তলা ফেটে নদীতে ডুবে যায় জাহাজটি।
8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাত দিবস পালন এবং জুলাই সনদের দাবিতে 1 জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন 30 কার্যদিবসে ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ দেয়া হয়নি। 1 জুলাই সনদ আদায়ে শাহবাগ থেকে মানিক মে এভিনিউ লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। এতে জুলাই শহীদ পরিবার এবং আহতদের অংশগ্রহণ করবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার ঘোষণাও দেন তিনি। বলেন রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রথম এবং প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের। এছাড়া 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সার্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানান তারা। আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা 8ই আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে 8ই আগস্টের নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বেহাত দিবস পালন করবে। নিউমোরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা এবং রাখাইন করিডোর উদ্যোগ বন্ধের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ করছে বিভিন্ন বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দল এবং সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রোড মার্চ শুরু করেন তারা। এ সময় ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। রোড মার্চ পূর্ব সমাবেশে নেতারা বলেন চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়ার সুযোগ নেই, যে কোনো মূল্যে জাতীয় সম্পদ এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বক্তারা বলেন রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি এবং এই ধরনের যে কোনো হুমকি প্রতিহতের ঘোষণা দেন তারা। বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে ইজারা দেওয়া সহ যে কাজ করতে চাইছেন তার থেকে তারা পিছু হটবে। যদি সরকার এই দায়িত্ব পালন না করে আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। প্রচলিত আছে যে যাবে বেরখালি তার হবে পকেট খালি। রাত নামলেই ডাকাতের আতঙ্ক সিরাজগঞ্জের তারাশের রানীরহাট বেরখালি আঞ্চলিক সড়কে। গত 5ই আগস্ট থেকে বেড়েছে ডাকাতের তাণ্ডব, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। তারাশের রানীরহাট বেরখালি আঞ্চলিক সড়ক, রাত নামলেই ডাকাত আতঙ্ক, হামলা লুটপাটের শিকার হচ্ছে যাত্রীরা। তারাশের সাথে বগুড়ার শেরপুর ও নাটোরের সিংড়া উপজেলায় যোগাযোগের মাধ্যম আঞ্চলিক সড়কটি। স্থানীয়রা বলছেন রাতের আধারে সড়কটিতে ডাকাত আতঙ্ক বহু পুরনো। গেল 5 আগস্টের পর থেকে তা বেড়েছে আরও। সন্ধ্যার পর ঠিক কতদিন 10টা, কতদিন মাগরিব পরই মনে করেন যে গাড়ি ঘুরে একটা রাস্তা ছান্দে হুন্ডা ছান্দে মানে যাক পায় ধরিয়া বেধরক মারপিট করে। মানিক সাহেবের পরের থেকে মানে ওই যে ওই হাসান রোডের থেকে আপনার এই বেরখাড়ি থেকে ওই আরও কিছু দক্ষিণে এর মধ্যে বেশি ডাকাতি হয়। রাতে থাকে মানে গাছ গোছালি হতে থাকে, তারপরে মানুষ গাড়ি যাবার লাগে হয়তো থামবে। ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রশ্ন, কবে নিরাপদ হবে সড়ক, কমবে ডাকাত আতঙ্ক? ছোটবেলা থেকে শুনে আসছি মানে রাস্তার গাছ কাটা ফালা ডাকাতি করে। আশপাশে গ্রাম নাই, দুর্গম এলাকা, যে কারণে ডাকাত দল এখানে ডাকাতি সংগঠিত করে সুবিধা পান। উপজেলা প্রশাসনকে অবহিত করছি, থানা প্রশাসনকে অবহিত করছে যে সেখানে যাতে বেশি করে পেট্রোল ডিউটি দেওয়া হয় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা কাউন্সেলিং করছি। পুলিশ বলছে সড়কটির দুপাশ নির্জন, তাই পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ পুলিশি ক্যাম্প বসালে বদলাবে চিত্র। আশেপাশে যে জঙ্গলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা দরকার। পুলিশি অস্থায়ী ক্যাম্প বলতে আমাদের যে ছাউনিটা রয়েছে এখানে যদি একটা ছাউনি করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে খুবই ভালো হয়। তার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন চলতি মাসেই আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুতই নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা। যদি আমরা এখানে লাইটের পরিমাণ বৃদ্ধি করতে পারি, পুলিশ টহল বৃদ্ধি করতে পারি, তাহলে দেখা যাবে আশা করি সময়ের সাথে সাথে সমস্যাটা অনেকটা নিরসন হয়ে আসবে। পুলিশের হিসেবে গেল বছরের 5 আগস্ট থেকে 11 মাসে রানীরহাট বেরখালি সড়কে 1.5 শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।
ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নদী, খাল, বিলে বেষ্টিত জেলা গোপালগঞ্জ। স্থানীয়দের জীবন জীবিকা যেমন পানির সাথে মিশে আছে, তেমনি অঘটনও ঘটছে প্রতিনিয়ত। গেল 1.5 মাসে পানিতে ডুবে মারা গেছে অন্তত 15 জন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় দুর্ঘটনার পর উদ্ধারকারী দল আনা হয় মাদারীপুর থেকে। অবিলম্বে এই ডুবুরি নিয়োগ সহ উদ্ধার কাজে আধুনিক সরঞ্জাম ব্যবহারের দাবি স্থানীয়দের। মধুমতি সহ 7টি নদী আর শতাধিক খাল বয়ে গেছে গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে। নদী বেষ্টিত এই জেলায় পানিতে ডুবে মৃত্যুর খবর শোনা যায় অহরহ। গেল 1.5 মাসে প্রাণ গেছে শিশু সহ অন্তত 15 জনের। বেশিরভাগ সময়েই উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিভে যায় প্রাণ প্রদীপ। চারপাশে বিভিন্ন নদী থাকার কারণে সেখানে পানিতে পড়ে মানুষের মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। আমরা কাঁদতে পড়ে গেছিল, তো ডুবুরি না থাকার কারণে আমরা তাকে অনেক খুঁজে পাইনি। 3-4 দিন পরে গিয়ে ভেসে উঠছে লাশ। এখানে যাতে ডুবুরি দেওয়া হয়, আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে, যাতে এটা দ্রুত সচল করা যায় সে ব্যবস্থা করা হোক। নদী বেষ্টিত এই জেলায় নেই কোনো ডুবুরি দল। পানিতে ডোবার মতো দুর্ঘটনার সংবাদ পেলে উদ্ধারকারী দল পৌঁছায় পার্শ্ববর্তী জেলা মাদারীপুর থেকে। যখনই কোনো ওয়াটার রেস্কিউ হয়, মানুষ ডুবে যায়, তখন আমরা সাথে সাথে আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা মাদারীপুর থেকে টিমকে কল করি এবং যথারীতি তারা দ্রুত সেখান থেকে রেসপন্স করে এবং এই গোপালগঞ্জে উদ্ধার কাজ চালিয়ে যায়। 2022 সালে সরকারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনকে আধুনিক একটি রেস্কিউ বোট দেয়া হয়। তবে দক্ষ জনবল আর চালকের অভাবে বিশিষ্ট ব্যক্তিদের জন্য সরবরাহ করা বোটটি ফেলনায় পড়ে থাকে। ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ। জীবনের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ডুবুরি নিয়োগ এবং উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম সচলের দাবি জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে ইরানকে রাজি করাতে গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে নানান লোভনীয় প্রস্তাব নিয়ে প্রাথমিকভাবে সেই আলোচনা চলছে। মার্কিন গণমাধ্যম CNN-এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়, ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য $30 বিলিয়ন পর্যন্ত সহায়তা, বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করা সহ বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনাটি চলছে। শর্ত হচ্ছে, কোনোভাবেই তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প গ্রহণ করতে পারবে না। 13 জুন ইসরায়েল হামলা চালানোর পর পাল্টা আঘাত হানে ইরান। এক পর্যায়ে ইরানের মিসাইলের আঘাতে বিধ্বস্ত হতে থাকে তেল আবিব সহ বিভিন্ন শহরের একের পর এক স্থাপনা। হামলার 10 দিনের মাথায় যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। B-2 বোম্বার দিয়ে সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলা হয় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। ওয়াশিংটনের দাবি, এতে বিপুল ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্রগুলো। যদিও তেহরানের পাল্টা দাবি, মূল অবকাঠামোর তেমন কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র। এরপরই মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলার পর নাটকীয়ভাবে যুদ্ধবিরতির কথা বলে ওয়াশিংটন। এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN বোমা ফাটালো। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হচ্ছে, তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে গোপনে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। CNN বলছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখতে চুক্তির জন্য লোভনীয় প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সামরিক নয়, বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সক্ষমতার জন্য ইরানকে সহায়তার জন্য $30 বিলিয়ন পর্যন্ত দেওয়ার কথা বলা হচ্ছে। নিষেধাজ্ঞা শিথিল, ইরানের জব্দ হওয়া বিলিয়ন অর্থ ছাড়ের বিষয়গুলো আলোচনায় আছে বলে দাবি CNN-এর। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর এসব খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্র অবশ্য ইরানকে সরাসরি কোনো অর্থ দেবে না। এই সহায়তা আসবে মধ্যপ্রাচ্যে তাদের অন্যান্য অংশীদারদের কাছ থেকে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এত সব প্রলোভনের বিনিময়ে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ থাকবে না। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে সম্ভব হলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করত ইসরায়েল, কিন্তু অনেক খুঁজেও সুযোগ পায়নি তেল আবিব।
বৃহস্পতিবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-কে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বলেন, খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজনও ছিল না ইসরায়েলের। দাবি যে মৃত্যুর শঙ্কায় ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেন ইরানের সর্বোচ্চ নেতা। যোগাযোগ বিচ্ছিন্ন করেন IRGCর শীর্ষ কর্তাদের সাথে। পরমাণু কর্মসূচি আবারও এগুলে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত রয়েছে ইসরায়েলের কাছে, এমন মন্তব্য করেন ইসরায়েল কাটস। এবারে গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ নিতে আহ্বান জানালেন ইসরায়েলিরা। মঙ্গলবার হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে আন্দোলন করে জিম্মিদের স্বজনেরা। তাদের বিশ্বাস, যুদ্ধ থামলে নিজ দেশে ফিরতে পারবে জিম্মিরা। ইরানের সাথে সংঘাতের মতোই এই যুদ্ধ থামাবেন ট্রাম্প। মাইক হাতে এভাবেই ট্রাম্পের কাছে আর্জি জানাচ্ছে হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের পরিবারের স্বজনেরা। ইরানের সাথে যুদ্ধবিরতির পর এবার গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্টের কাছে আহ্বান জানান তারা। ইরানের সাথে যুদ্ধ চলাকালে গণমাধ্যমের চোখের আড়াল হয়ে পড়ে গাজায় সংঘাতের বিষয়টি। সেখানে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশাপাশি হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিও আড়ালে চলে যায়। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর তাই জিম্মিদের স্বজনদের আশা, ট্রাম্পের মধ্যস্থতায় হবে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। যতদিন গাজায় লড়াই চলবে ততদিন আমাদের সেনারা মারা যেতেই থাকবে। যুদ্ধ বন্ধ না হলে জিম্মিদের ফিরিয়ে আনা কঠিন। দীর্ঘমেয়াদে এটি ইসরায়েলের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করবে। সব জিম্মিকে বাড়ি ফিরিয়ে আনতে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে। প্রায় 2 বছর ধরে চলমান এই যুদ্ধ পুরোপুরি বন্ধ চায় ইসরায়েলের বহু মানুষ। তবে ডানপন্থী সমর্থকদের পাল্টা চাপের মুখে এই ইস্যুতে যেন উদাসীন নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দাবি, হামাস চাইলেই যুদ্ধবিরতি সম্ভব। গাজায় যুদ্ধ বন্ধ হবে কিনা একমাত্র হামাসের উপরেই নির্ভর করছে। তবে প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, হামাসের কোনো ভবিষ্যৎ নেই, তারা থাকতে পারবে না। হামাসকে ক্ষমতায় রেখে দেয়া হবে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নাৎসিদের জার্মানির ক্ষমতায় রেখে দেওয়ার মতো হাস্যকর একটি কাজ। এ কারণেই প্রেসিডেন্টের বার্তাটি গুরুত্ব দিয়ে শোনা উচিত, আর হামাসের এটা খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। 2023 সালের অক্টোবরে 251 জন ইসরায়েলিকে বন্দী বানায় হামাস, যাদের মধ্যে এখনও 20 জিম্মিকে জীবিত এবং 30 জিম্মির মরদেহ ফেরত চায় ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কবলে পড়েছে ভারতের উত্তরাঞ্চল। পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে প্রাণ হারিয়েছে বন্যায় অন্তত 15 জন। আহত হয়েছে 60 জনেরও বেশি মানুষ। ভূমিধসের শিকার হয়েছে বিভিন্ন স্থান। জারি করা হয়েছে সতর্কতা। বাড়ির ছাদ ধসে এবং পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। বহু বাড়িঘর তলিয়ে গেছে পানির নিচে, ভেসে গেছে গবাদি পশু। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি এলাকা। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক রাস্তাঘাট। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্যগুলোর প্রশাসন। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে পাঞ্জাবের ওকারা জেলা। আগামী কয়েকদিনও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রোববার হিমাচল প্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এর সাথে শেষ করছি আমাদের আজকের দুপুরের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।